আসসালামু আলাইকুম। সালাম। জি, কে বলছেন? হ্যালো। ওকে স্যার, আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস, অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। সবাইকে একটু মেনশন দিয়ে দাও। ওকে, সো সবাইকে একটু মেনশন দিয়ে দাও। ওকে, সো আশা করি ঠিক আছে এবং সব কিছু দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, সো তাহলে আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। তোমরা অনেকেই বাংলা ক্লাসের জন্য অপেক্ষা করতেছো, অ্যান্ড আজকে তোমাদের সেই অপেক্ষার পালা শেষ হয়ে এসেছে। তো আজকে ঠিক আছে। ওকে, ঠিক আছে। কে জানি আমরা খালি ডিস্টার্ব করতেছে, দাঁড়া একটা মিনিট, আমি কলটা একটু ধরি। সালামু আলাইকুম, কে বলছেন? সরি। ও হ্যাঁ 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 হ্যাঁ, বলুন। আচ্ছা ঠিক আছে, ওকে। সমস্যা নেই, লাগবে না লাগবে না। বাট জানাই রাখেন, আমার স্লাইড আছে, তো তাহলে সুবিধা হবে। আপনি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন, তাহলে আমি স্লাইডগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব ওই টপিকে। মেসেজে দিয়ে দিন, এই নাম্বারে মেসেজে দিন, যে কোনোভাবে দিয়ে দিন একটু। জি ঠিক আছে, আমি ক্লাস আছি। ওকে জি, ওকে। সো তাহলে আমরা আজকে শুরু করব আমাদের ধ্বনি, তারপর হচ্ছে ওকে ঠিক আছে। ওকে, সবাই আমার জন্য অপেক্ষা করতেছে অনেক দিন ধরে। তো তোমাদের ক্লাসে মানুষ এত কম কেন, আমাকে একটু বলো তো। আজকে আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করব কি নিয়ে জানো? আমরা আলোচনা করব শব্দদ্বৈত। কি দ্বৈত? শব্দদ্বিত্ব বা শব্দদ্বিত্ব, বা এটাকে দ্বিরুক্ত শব্দ বলে। এই টপিকটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? এখন খেয়াল করো, একটু গুরুত্বপূর্ণ জিনিস, একটু গুরুত্ব দিয়ে পড়ো বাবা, তাহলে দেখবে যে জিনিসটা কিন্তু সহজ। আচ্ছা ঠিক আছে। ওকে, পরীক্ষা চলতেছে, পরীক্ষা রেখে এখন ক্লাস করো। ক্লাসের সময় কথা বলবা না। আমরা প্রচুর পড়বো, প্রচুর আমাদেরকে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, আসো। এখন শব্দদ্বৈতটার মানে কি? সাপোজ ধরো আমি লিখলাম, কি লিখলাম? আমি লিখলাম লাল, এরপর আমি আবার লিখলাম লাল। তাহলে এই জিনিসটা কি দাঁড়াইলো বলো তো বাবা? লাল লাল। কি দাঁড়াইছে? লাল লাল। শব্দদ্বিত্ব, দ্বিত্ব মানে হচ্ছে দুইবার। একটা শব্দ যখন দুইবার ব্যবহৃত হয় সেটাকে বলা হয়, সেটা হচ্ছে শব্দদ্বিত্ব। কথা বলো, কি বলছি? একটা শব্দ যখন দুইবার ব্যবহৃত হয় সেটা হচ্ছে শব্দদ্বিত্ব। যেমন আমি বললাম লাল লাল ফুলগুলো সব তুল। এরপর আমি কি বললাম? আমি বললাম, খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে শুনো। এরপর আমি বললাম যে লাল লাল ফুলগুলো তুল। এরপর আমি বললাম যে ভালো ভালো মানুষ, তাদের পরিবারের সবাই ভালো ভালো মানুষ। তার মানে একটা শব্দ কয়বার ব্যবহৃত হয়েছে? দুইবার, ভালো ভালো। এখন এই যে শব্দদ্বৈত, এটা তিন ধরনের। একটা হচ্ছে এই যে শব্দদ্বৈত যেটা আছে বা দ্বিরুক্ত শব্দ, এটা দুই ধরনের। একটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি, আর একটা হচ্ছে পদের দ্বিরুক্তি, আর একটা হচ্ছে অনুকার দ্বিরুক্তি। এখন জিনিসগুলো আমি তোমাকে একদম সহজভাবে বুঝাই দিই। শব্দের দ্বিরুক্তি মানে যেখানে কোনো বিভক্তি নাই। যেমন তুমি খেয়াল করো, আমি লিখলাম বড় বড়, দেখো এখানে কিন্তু কোনো বিভক্তি নাই, মানে রুট শব্দ দুইবার হলে সেটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি। আর যদি দেখো যে পদের দ্বিরুক্তি, তাহলে কি হবে বলো? পদের দ্বিরুক্তি হচ্ছে যখন বিভক্তি থাকবে। যেমন তুমি খেয়াল করো, আমি লিখলাম হাতে হাতে, তাহলে দেখো তো হাতে হাতে, এখানে হাতের সাথে বিভক্তি, এখানে হাতের সাথে বিভক্তি, তাহলে এখানে বিভক্তি যুক্ত আছে। তো বিভক্তি যখন যুক্ত থাকে সেটাকে কি বলে? সেটা হচ্ছে পদের দ্বিরুক্তি। বিভক্তি নাই, সেটা শব্দের দ্বিরুক্তি। জিনিসটা বুঝতেছ? এরপর আসলে অনুকার দ্বিরুক্তি হচ্ছে এমন সাউন্ডগুলো, এটার আরেকটা নাম হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি। এমন সাউন্ড যে সাউন্ডগুলো কাল্পনিক, বাস্তবে যেগুলো পাওয়া যায় না। যেমন দেখো আমি লিখলাম বৃষ্টি পরে টাপুর টুপুর। এখন দেখো বৃষ্টির আওয়াজ কি একজ্যাক্ট টাপুর টুপুর টাপুর টুপুর এমন না, এটা কাল্পনিক সাউন্ড। একজ্যাক্ট সাউন্ড যেগুলো পাওয়া যায় না, এগুলোকে বলা, এগুলো হচ্ছে অনুকার দ্বিরুক্তি। তাহলে এইবার আসো, আমি অনেকগুলো দ্বিরুক্তি লিখি, তোমরা দেখি এই দ্বিরুক্তিগুলো তোমরা আইডেন্টিফাই করতে পারো কিনা। এক নাম্বার,
আমি লিখলাম কালো কালো, তোমাদেরকে বলতে হবে এটা কিসের দ্বিরুক্তি, শব্দের, পদের, অনুকার। 2 নাম্বার আমি লিখলাম হাতে নাতে। 3 নাম্বার আমি লিখলাম শন শন। 4 নাম্বার আমি লিখলাম কম কম। বলো এই 4টা বলো কোনটা কিসের দ্বিরুক্তি? ঠিক আছে, ওকে, সবাই তাহলে একটু জানাও। গুড, আমি দেখতে পাচ্ছি সবার আগে উত্তর করেছে সঙ্গীতুল ইসলাম। আব্দুল্লাহ হোসেন বলেছেন বুঝছো বুঝছো, বলো তো। গুড, ওকে ফাইন। তাহলে এইবার আসো আমি তোমাদেরকে জিনিসটা একটু বলি। প্রথমত দেখো কালো কালো, এখানে কি কোনো বিভক্তি আছে? বিভক্তি আছে? নাই। তার মানে এটা শব্দের দ্বিরুক্তি। কিসের দ্বিরুক্তি? শব্দের দ্বিরুক্তি। হাতে নাতে, এখানে দেখো হাতের সাথে বিভক্তি, নাতের সাথে বিভক্তি, তার মানে এটা পদের দ্বিরুক্তি। কিসের দ্বিরুক্তি বলো? পদের দ্বিরুক্তি। শন শন, এটা বাস্তবে সাউন্ডটা হুবহু পাওয়া যায় না, তার মানে এটা অনুকার দ্বিরুক্তি। কিসের দ্বিরুক্তি বলো? অনুকার দ্বিরুক্তি। কম কম, এটা শব্দের দ্বিরুক্তি। তাহলে শব্দ, পদ, অনুকার, শব্দ। জিনিসটা কি বুঝতে পেরেছ? এইবার তুমি একটু খেয়াল করে দেখো। এবার আসো আমরা একটু শব্দদ্বিত্ব তোমাদের বইতে কিভাবে আছে, সবাই 44 পৃষ্ঠাতে চলে যাও। আমি একটু বই থেকে তোমাদেরকে এখন একদম মানে কেউ যদি নাও বুঝো, আমি একদম বই থেকে একদম গোড়া থেকে তোমাকে জিনিসটা বোঝানোর জন্য ট্রাই করবো। অ্যান্ড আমার মনে হয় যে জিনিসটা আমি যদি তোমাকে একদম সহজ করে যদি বুঝাইতে পারি, তাহলে মনে হয় যে কারো কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো চলো আমরা জিনিসটা একটু সলভ করে ফেলি। আচ্ছা, এই যে দেখো শব্দদ্বিত্ব। ওকে ফাইন। তাহলে প্রথমত আমরা যে দ্বিত্বটা পড়বো সেটা হচ্ছে অনুকার দ্বিত্ব। কি দ্বিত্ব বলো? অনুকার দ্বিত্ব। এখন খেয়াল করো, পরপর প্রয়োগ হওয়ার কাছাকাছি চেহারা মানুষকে অনুকার দ্বিত্ব, শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দ অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, প, ব, ম তালবেশ প্রবৃত্তি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়। তাতে শব্দে খানিকটা অনির্দিষ্ট এবং সাধারণ বা গুরুত্বহীন করা হয়, প্রকাশ করে এরকম একটা ভাব। যেমন তুমি খেয়াল করে দেখো, আমি লিখলাম অঙ্ক টঙ্ক, অঙ্ক টঙ্ক, আমটাম, কেক টেক, ঘর টর, গরু টরু, ছাগল টাগল, ঝাল ঝাল টাল, হ্যান ত্যান, লুচি পুচি, তারপর কি টাট্টু পাট্টু, আগ্রম বাগ্রম, চাকর বাকর, এলো মেলো, ঝিকি মিকি। অর্থাৎ আমরা সবগুলোতে দেখতে পাচ্ছি কি বলতো? আমরা সবগুলোতে দেখতে পাচ্ছি পরের যে অংশটা, সেই অংশটা কি হচ্ছে? পরিবর্তন হয়ে গেছে। পরের যে অংশ, এটাতে কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে। এরপর কি বলেছে? এরপর বলেছে যে অনুকার দ্বিত্ব অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে। যেমন দেখো আরা আরি, খোঁজা খুঁজি। যেমন দেখো এখানে আছে আ, এখানে আছে ই, এরকম পরের অংশটা কি হতে পারে? আংশিক পরিবর্তন হতে পারে। 2 নাম্বারটা খেয়াল করো, ধন্যাত্মক দ্বিত্ব। এখন ধন্যাত্মক দ্বিত্ব কি? ওই যে একটু আগে যেগুলোকে আমরা অনুকার বলেছি, পুরাতন বোর্ড বইতে কিন্তু ধন্যাত্মক আর অনুকার একই জিনিস। অর্থাৎ যে সাউন্ডগুলো তুমি বাস্তবে হুবহু তুমি পাও না, সেগুলোকে আমরা বলতে পারি সেগুলো হচ্ছে অনুকার দ্বিরুক্তি। কি দ্বিরুক্তি? সরি, ধন্যাত্মক দ্বিরুক্তি। যেমন তুমি খেয়াল করে দেখো, আমি লিখলাম কুটকুট, কোত, তারপর হচ্ছে কি কুটুস কুটুস, খক খক, তারপর কি ঠুকুর ঠুকুর, টুং টুং, ডুক ডুক, তারপর হচ্ছে কি ধুপ ধুপ, ধুম ধুম, তারপর ঢং ঢং, কচকচ, ঝলঝল, ঝমঝম, টস টস, থকথকে, ফুসুর ফুসুর, ভট ভট, শোষো, হিস হিস। সেগুলো কি বলতো? এগুলো হচ্ছে ধন্যাত্মক দ্বিরুক্তি। ঠিক আছে, ধন্যাত্মক দ্বিরুক্তি। মাঝে মধ্যে মাঝের শব্দের পরিবর্তন হতে পারে, যেমন ঘপা গপ, গপা গপ, ঝটা ঝট, ফটাফট, ধমা ধম। ওকে, সো জিনিসটা খুবই সিম্পল। তাহলে আমাকে একটু বলো তো, অনুকার দ্বিরুক্তি জিনিসটা কি বুঝতে পেরেছো? সরি, ধন্যাত্মক দ্বিরুক্তি কি বুঝতে পেরেছো? অর্থাৎ যেমন কুটকুট, আমরা বলি যে মোরগটা কুটকুট করে খাচ্ছে। এখন মোরগের খাওয়ার আওয়াজটা একদম এক্স্যাক্টলি কুটকুট না। ঠিক আছে, এক্স্যাক্টলি কি না? কুটকুট না। তার মানে আমার মনে হয় যে জিনিসটা তোমরা ধরতে পারছো। এরপর আসো পুনরাবৃত্ত দ্বিত্ব। পুনরাবৃত্ত দ্বিত্ব মানে কি? অর্থাৎ একটা যখন সেম টু সেম ব্যবহার হয়, একদম হুবহু শব্দ। যেমন তুমি খেয়াল করো জ্বর জ্বর, দেখো মানে পরের শব্দটাও সেম, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে।
এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব, অর্থাৎ একটা শব্দ পুনরায় ব্যবহৃত হয়। একটা শব্দ কি হয়? পুনরায় ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় কি? সেটা হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। একটা শব্দ যখন পুনরায় ব্যবহৃত হয় সেটাকে বলা হয়, সেটা হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। ওকে, আচ্ছা, তো জিনিসটা আমার মনে হয় ক্লিয়ার। এইবার আসলে আমরা একটু প্রশ্ন সমাধানে যাই। তো প্রশ্ন নাম্বার 1 বলা হচ্ছে অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে কি বলে? এই প্রশ্নটা সবাই সলভ করো। 1 নাম্বার প্রশ্ন, শব্দদ্বিত্ব কত প্রকার? প্রশ্নটা সলভ করো। 3 নাম্বার, পরপর প্রয়োগ হওয়ার কাছাকাছি চেহারা শব্দকে কি বলে? এই 3টা প্রশ্ন সবাই সলভ করো দ্রুত দ্রুত। অনেকে বলতে সাউন্ড প্রবলেম, অ্যাকচুয়ালি এখন সাউন্ড প্রবলেম হলে এটা মানে কিছু করার নাই, হয় ক্লাসটা কেটে দিতে হবে, নাহলে প্রবলেম নিয়েই ক্লাস করতে হবে। সো আমি চাচ্ছি না ক্লাসটা আমি কেটে দিই। ওকে, দ্রুত 3টা প্রশ্ন। আমি যা যা পড়াচ্ছি তা থেকে আবার তোমাদেরকে প্রশ্ন সলভ করে দেখাই দিচ্ছি, কাজেই মানে না বুঝার কোনো সুযোগ নাই। যারা বলবে বুঝি নাই, বুঝতে হবে যে তারা আসলে প্রথম থেকে ক্লাসটা করে নাই। দ্রুত 3টা প্রশ্ন সলভ করো, আমি একটু দেখতে চাই। দেখো, আমি তোমাদেরকে কনসেপ্ট পড়াবো, সেই সাথে তোমাদেরকে প্রশ্নগুলোও কিন্তু সলভ করে দিয়ে দিব। ওকে, সো তাহলে আসো আমরা একটু সলভে চলে যাই। 3টা প্রশ্ন। আচ্ছা, ওকে ফাইন। তাহলে আসো, এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে শব্দদ্বিত্ব। এটার উত্তর কি? শব্দদ্বিত্ব। ওকে ফাইন, ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো, এটার উত্তর কি? 3 প্রকার। পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কি বলে? এইটা আমার মনে হয় যে তোমরা অনেকেই আমার মনে হয় যে এটা পারো নাই। তো এটা কি হবে? এটা হবে অনুকার দ্বিত্ব। অনুকার দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব হবে না। ধর্নার্থক তো বুঝতেই পারতেছো। আর পদ দ্বিত্ব বলে তো আসলে কিছু নাই, পুনরাবৃত্তি হবে না, কারণ পরপর সেম শব্দটা ব্যবহৃত, কিন্তু এখানে বলছে যে কাছাকাছি চেহারা, সুতরাং হবে কি? অনুকার হবে। কি হবে? অনুকার হবে। ওকে ফাইন, তাহলে 3টা প্রশ্ন সলভ করা শেষ। এরপর আসো আমরা এরপর একসাথে 4 থেকে 7 পর্যন্ত প্রশ্ন সলভ করি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে দেখা যায়? এরপর বলা হচ্ছে কোন ধনাত্মক দ্বিত্বের উদাহরণ, মানে কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ। তোমাদেরকে একটু বলে দিই, ধনাত্মক দ্বিত্ব মানে হচ্ছে যেগুলো কাল্পনিক সাউন্ড। এখন দেখো এখানে কাল্পনিক সাউন্ড কোনটা আছে? বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব কোনটি? 6 নং প্রশ্ন। 7 নং প্রশ্ন, নিচের কোন ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এইটাতে বলেছে যে কোনটার মাঝখানে একটা স্বরের আসছে, মানে দুইটা শব্দ সেম, মাঝখানে কোনটার মাঝখানে স্বর আসছে। এই প্রশ্নগুলো সলভ করো। দেখো আমি পড়াচ্ছি এন্ড তোমাদেরকে প্রশ্ন সলভ করে দিচ্ছি দ্রুত। এইটাও তোমাদেরকে আমি একটু হিন্টস দিয়ে দিই। 6 নাম্বারটা বিভক্তিযুক্ত, অর্থাৎ কোনটা? এখানে অনেকগুলো আছে রুট শব্দ, কিন্তু একটা আছে, একটা অপশন আছে যেটার সাথে বিভক্তি যুক্ত হয়েছে। এখন সেটা কোনটা তুমি সেটা খুঁজে বের করো। দ্রুত দ্রুত। ওকে ফাইন। আসো, এইটা হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। কোন ধনাত্মক দ্বিত্বের, কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ? এখন কাল্পনিক সাউন্ড কোনটা বলো? ঢং ঢং, এগুলো তো কোনো সাউন্ডই না। চোখে চোখে, সুরে সুরে, চোখে, এগুলো কোনো সাউন্ডই না, তার মানে এটা বাদ। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব, দেখো হাই হাই, এটা কিন্তু রুট শব্দ। মূল শব্দ ঘুম ঘুম, এটাই মূল শব্দ। কত কত, এটাই মূল শব্দ। কিন্তু দেখো ঝাঁকে ঝাঁকে, ঝাঁক এটার সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে, ঝাঁক এটার সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে। সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে এইটা। 7 নাম্বারটা দেখো, নিচের কোন ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? তাহলে কোনটার মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? দেখো এখানে তো মাঝখানে স্বরধ্বনি নাই, তার মানে এটা বাদ।
এখানেও মাঝখানে স্বরধ্বনি নাই, এটা বাদ। মাজায় মাজায়, এটা তো রুট শব্দ, মাঝখানে তো কোনো স্বরধ্বনি যুক্ত হয় নাই। এবার দেখো এখানে হচ্ছে খপ, এখানে হচ্ছে খপ, এই যে এখানে একটা আকার আছে খপা খপ, তার মানে এখানে এইটাই রাইট অ্যান্সার। এইটার মাঝখানে কি আসছে বলো তো? স্বর আসছে। এইবার আমাকে বলো, এই অধ্যায়ের প্রশ্নগুলো সলভ করে দিয়েছি, তোমরা আমাকে একটু জানাতো এই অধ্যায়ের প্রশ্নগুলো কি তোমরা কি বুঝতে পেরেছ? বলো তো, এই অধ্যায়ের প্রশ্নগুলো বুঝতে পেরেছ? কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলো যে ভাইয়া আসলে আমি এই প্রশ্নটা বুঝি নাই, এই প্রশ্নটা বুঝি নাই, এইটা আমাকে একটু জানাও। ওকে, ক্লিয়ার হলে আমাকে বলো। ওকে ক্লিয়ার, নাবিল বলেছে ক্লিয়ার। ওকে অল ক্লিয়ার। সঙ্গীতুল ইসলাম বলেছে 7টাই সঠিক হয়েছে আমাদের সৈকতের। সৈকত ধন্যবাদ, তো অভিনন্দন তোমাকে, অনেকে 7টাই সঠিক হয়েছে। তারপর হচ্ছে মামিনুর রহমান, মামিনুর রহমান, গুড। ওকে ঠিক আছে, ক্লিয়ার। ওকে ফাইন। এইবার আসো আমরা একটু চলে যাই সন্ধির আলোচনায়। খাতায় লিখো সন্ধি। যদি কারো একটু যদি বুঝতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে চিন্তা করো না, আমি প্রবলেমগুলো সলভ করে দিব। ওকে, ঠিক আছে, গুড, ভেরি গুড। আচ্ছা একজন বলছে ভাইয়া কি জানি বলছে, কমেন্টটা চলে গেল নাকি, বলছে যে এইখান দিয়ে আপনার ক্লাস করাইছি, ওখান কি ক্লাস করতেছি আপনার আর মোবাইল টিপতেছি। ভালো তো, ওর নাম কি জানি, রাহি। হ্যাঁ রাহি, ভালো তো। এদিকে আমার ক্লাসও করতেছে, এদিকে মোবাইলও টিপতেছে। রাহি মনে রাখবা, এই বয়সে এই অবস্থা হলে খুবই দুঃখজনক বিষয়টা। ওই ছেলের নামটা আমি মনে রাখলাম, রাহি। খুবই দুঃখজনক। রাহি এই বয়সে ফোন টিপবা তো সামনের বয়সে আর ভালো জিনিস টিপতে পারবা না। এ বয়স পড়াশোনার করার বয়স, পড়াশোনা করো, সামনে অনেক ভালো ভালো জিনিস টিপার অপশান আসবে। আমাকে দেখো, তোমাদের বয়সে থাকতে আমি কিন্তু পড়াশোনা করেছি, এখন খুব দামি দামি জিনিস টিপতেছি, ঠিক আছে, মানে এই যে আইফোন টিপতেছি, বুঝছো? সো তোমাদেরকে এরকম হতে হবে। ওকে ওকে ঠিক আছে। তো আসো কি লিখো, সন্ধি। সন্ধি মানে কি? সন্ধি মানে মিলন। সন্ধি মানে কি? মিলন। ওকে, এখন খেয়াল করো, এই যে এদিকে তাকাও, আমার দিকে তাকাও, কথা কম গল্প হবে না, আমার দিকে তাকাও। নোমান ইসলাম নাভিল সে একটা আপুর উত্তর দিয়েছে, তিথি রায়ের উত্তর দিয়েছে। নোমান আমি তো কমেন্ট দেখতেছি, তুমি আবার ওই আপুর রিপ্লাই দেওয়ার তো দরকার নেই, আমি তো দেখতেছি। এত মানবতার ফেরিওয়ালা হলে কীভাবে হবে? আসছো ক্লাস করার জন্য, তুমি আপুর রিপ্লাই দিচ্ছ, তোমার দায়িত্ব তো এটা না। আপুর রিপ্লাই দেওয়ার জন্য তো আমি আছি, তাই না? সে আবার তাকে উচিত অনুচিত শিখাচ্ছে। কি একটা অবস্থা বলো তো, কই যাব? এরকম পোলাবেন এখন আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। অনলাইন ক্লাসে আসে, একজন আরেকজনের দুষ্টামি করে, ফাইজলামি করে, রিপ্লাই দেয়, এরপর ইনবক্সে চলে যায়, এরপর কথাবার্তা চ্যাটিং শুরু হয়, আর পড়াশোনা নাই। এগুলোতে দূরে থাকতে হবে। ওকে আচ্ছা, এইবার আসো, আমরা সন্ধি সাধারণত 3 ধরনের, তার ভিতরে আমরা একটু বিসর্গ সন্ধি পড়ি। বিসর্গ সন্ধি কি বাবা? বিসর্গ সন্ধি হচ্ছে যে সন্ধির ভিতরে তোমরা এইভাবে মনে রাখতে পারো 3 সরাও। কি বলছি বলো? 3 সরাও। তো 3 সরাও এটা মানে কি? এই 3টে স, 3টে স কি আমরা জানি? 3টে স আছে, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স। এই যে কয়টা স বলো তো? 3টা স। এই 3টা স, এরপর দেখো এই যে এখানে র, র আর রেফ এটা একই জিনিস, আর এখানে ওকার। এগুলো যদি থাকে তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, র অথবা ওকার, এগুলো থাকলে এগুলোকে সরাবা, এগুলোকে সরাই ওর জায়গায় একটা বিসর্গ আনবা। খুব গুরুত্বপূর্ণ কথা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক আছে?
বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো, খেয়াল করো, একটু ওদিকে একটু তাকাও, ঠিক আছে? এবার খেয়াল করো, 3 সরাও, তার মানে তিনটা স ওকার র রেফ অথবা এগুলো থাকলে তুমি সরাবা, সরাইটা জায়গায় একটা বিসর্গ আনবা। এইবার তুমি খেয়াল করো ভাইয়া, কথা বলেছে আসসালামু আলাইকুম, তোমার আইডির নাম কথা কেন ভাইয়া? তুমি আসলে ছেলে না মেয়ে আমাকে একটু বলো, মানে তুমি আমাকে বুঝাও, তুমি ছেলে না মেয়ে? এটা ম্যাচিউর ছেলে মেয়ে ক্লাস করতেছে, আইডির নাম দিছে কথা, এটা কি মানা যায়? তুমি বলো। তুমি তোমার আইডির নাম চেঞ্জ করবে, নাহলে আমি কিন্তু তোমাকে ব্যান করে দেবো। তুমি তোমার বাপ মা গরু জবা করে, ছাগল জবা করে, অথবা না হইলো কিছু না হইলো মুরগি জবা করে, হুজুর দিয়ে হইলো তোমার কিন্তু নামটা রাখছে, কিন্তু তুমি কিন্তু তোমার নামটা কিন্তু ব্যবহার করতেছো না। এরকম অনেক পোলাপাইন আছে। কালকে এক ছেলের আইডির নাম দেখি যে ও ফেসবুকেও আমার ক্লাসে কমেন্ট করতে, তাও পেইড ব্যাসে, ওর আইডির নাম হচ্ছে ম্যাগনেট বয় রফিক, বুঝছো? তো এরকম কেউ থাকলে আইডির নাম আমার ক্লাসে চেঞ্জ করে আসবা। এখন আমরা যেখানে ছিলাম, সাপোজ ধরো, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি একটা শব্দ লিখলাম, শব্দটা ধরো আমি একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে পুরস্কার। এখন পুরস্কার, এখানে তুমি খেয়াল করে দেখো তো, আমাকে এক গ্লাস পানি দিও, একটা স্যালাইন নিয়ে করে দিয়ে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, গুরুত্বপূর্ণ বিষয় পুরস্কার। এখন দেখো তো এখানে এই যে স আছে না, এই সব জায়গায় বিসর্গ আনো, তাহলে পুরো বিসর্গ যোগ কার। এরপর দেখো আমি লিখলাম মনোভাব। এখন দেখো মনোভাব, এটার বিশ্লেষণ করো, এই যে এখানে একটা ওকার আছে না, নাই আছে, তাহলে যে দেখো ওকার থাকলে ওকার জায়গায় কি আসবে? বিসর্গ আসবে, তাহলে মন বিসর্গ যোগ ভাব, মনোভাব, দ্যাটস ইট। মন বিসর্গ যোগ ভাব, মনোভাব, ঠিক আছে? এইবার জিনিসটা আমার মনে হয় যে ক্লিয়ার। এবার তাহলে তোমরা একটু করো তো দেখি, তিরোধান, এটার বিশ্লেষণ করো দেখি পারো কিনা। তিরোধান, দেখি এটার বিশ্লেষণ করো পারো কিনা, দ্রুত করো। এরপর আসো দেখি পারো কিনা আবিষ্কারের সন্ধি বিচ্ছেদ করো দেখি পারো কিনা। সহজ জিনিস, সবগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি, এরপর আসো সন্ধি বিচ্ছেদ করো, নিশ্চয়ই এটা সন্ধি বিচ্ছেদ করো, এই 3টা করো, জাস্ট এই 3টা করো। এত সহজে তোমরা আর কই শিখতে পারবে বলো? দ্রুত বাবা। কে যে আমারে খালি কল দেয়, বুঝছো? স্যারা শুধু সুন্দর তো আমার খালি ডিস্টার্ব করে মানুষে। এই যে আরেকবার কল দিছে, দেখো, উফ কি যে যন্ত্রণা। জি আসসালামু আলাইকুম, কে বলছেন? ওখানে সব লেখা আছে, কল দেওয়ার দরকার ছিল না মোটেই। ওখানে পড়েন, তানবিসার পেজে যান। আরে ভাই, আপনি পেজে নক দিয়ে বলবেন আপনার কোন কোর্স লাগবে। জি, ওকে ওকে, বুঝছো? হ্যাঁ, একজন লিখছে তিরো ধান করতে কাইব রে ভাই, ধান করতে কাইলো। আচ্ছা, এইবার আসো, এটা একটু সলভ করে দিই। তাহলে ও কার জায়গায় সরাও, তিরো বিসর্গ যোগ ধান, তিরোধান। আর আবিষ্কার কি হবে? আবি বিসর্গ যোগ কার, আবিষ্কার। নিশ্চয় কি হবে? নি বিসর্গ যোগ চয়, নিশ্চয়। নি বিসর্গ, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আসো আমরা একটু চলে যাই আমাদের বোর্ডে আসলে জিনিসগুলো আসলে কিভাবে উপস্থাপন করা আছে, আমরা সেইভাবে একটু পড়ার জন্য ট্রাই করি। তো তোমরা একটু চলে যাবা, আমাদের সন্ধি আছে অনুচ্ছেদ 13 পৃষ্ঠা নং 41। সো সবাই একটা 41 পৃষ্ঠায় চলে যাও, আমি আস্তে আস্তে তোমাদেরকে পুরো জিনিসটা ধরাই দিচ্ছি। অ্যান্ড এই জিনিসটা পড়ার পর তোমার কাছে কিন্তু আর মোটেই কি মনে হবে না, কঠিন মনে হবে না। 41 পৃষ্ঠাতে যাও সবাই।
ওকে, তো চলে এলাম আমরা আমাদের 41 পৃষ্ঠা অর্থাৎ সন্ধির আলোচনায়। ওকে, আচ্ছা, তো চলো আমরা একটু এখান থেকেই তাহলে পড়া শুরু করি। ওকে, আচ্ছা, এখন আসো, পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। তাহলে সন্ধি কাকে বলে? পাশাপাশি ধ্বনির মিলনকে। এগুলো আমরা আলোচনা করতেছি না, যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করব। সন্ধি 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। ঠিক আছে, এখন মনে রাখবা সন্ধির ক্ষেত্রে কমন সেন্সটা কাজে লাগাবা। কমন সেন্স কি কাজে লাগাবা? কমন সেন্স। সাপোজ ধরো তোমার পরীক্ষাতে আসছে যে শুভেচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? শুভেচ্ছা কি বলতো? শুভেচ্ছা। এখন তুমি ট্রাই করতে হবে দুই দিকে একটা মিনিংফুল শব্দ তৈরি করা। তাহলে দেখো এইদিকে একটা মিনিংফুল শব্দ, সেটা কি? শুভ। এইদিকে আরেকটা মিনিংফুল শব্দ আমরা পাচ্ছি, সেটা কি? ইচ্ছা। তাহলে শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। বিষয়টা কি বুঝতে পেরেছ? শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। তাহলে শুভেচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ আমরা পেরে গেলাম। এইবার তোমাদেরকে আমি আরেকটা বলি, দেখি তোমরা এটার বিচ্ছেদটা করো। আমি লিখলাম পিত্রালয়। পিত্রালয়, একটু খেয়াল করো। আমি লিখলাম পিত্রালয়, খেয়াল করো, আমি লিখলাম পিত্রালয়। এখন এই পিত্রালয়, এখানে তোমরা একটু কমন সেন্স খাটাও। বলো তো কিভাবে দুই দিকে একটা মিনিংফুল শব্দ তৈরি করা যায়? আমাকে একটু বলো, পিত্রালয় শব্দটার মধ্যে কিভাবে তোমরা মিনিংফুল শব্দ পাও, সেই জিনিসটা আমাকে একটু জানাও, আমি দেখতে চাই। একজন বলছে পিত্রা, পিত্রা যোগালয়। ভাই পিত্রা, এটার কোনো মিনিং আছে বলো? পিত্রার কিন্তু কোনো মিনিং নাই। গুড, আমি দেখতে পাচ্ছি সবাই উত্তর করতেছে। একজন বলছে পিতা যোগালয়। অ্যাকচুয়ালি এখানে কিন্তু পিতালয় না, শব্দটা পিত্রালয়। তার মানে কি হবে বলো তো? পিতৃ যোগ আলয় ইজ ইকুয়াল পিত্রালয়। তাহলে কি হবে বলো তো? পিতৃ যোগ আলয়, পিত্রালয়। পিতৃ যোগ আলয়, পিত্রালয়। আচ্ছা, এইবার আসো, এইবার তাহলে তোমরা এইটা সন্ধি বিচ্ছেদ করো, একদম সহজ। বিদ্যালয়। কমন সেন্স খাটাও, নিয়ম লাগবে না, এখানে অনেক নিয়ম দেওয়া আছে। এই যে দেখো সূত্র 1 2 3, তোমার এত কিছু লাগবে না, তুমি জাস্ট কমন সেন্স খাটাই তুমি সবগুলোর উত্তর বের করতে পারবা। তাহলে আসো বিদ্যালয়, এটা উত্তর করো। 2 নাম্বার উত্তর করো সূর্যোদয়। সূর্যোদয়, এটা কি হবে? উত্তর করো। এরপর হচ্ছে এই দুটাই করো, দেখি পারো কিনা। এই দুটোই করো, দেখি পারো কিনা। গুড, তাহলে এটা কি হবে? বিদ্যা যোগ আলয়। বিদ্যা যোগ আলয়, তাহলে এটা কি হবে? সূর্য যোগ উদয়। সূর্য যোগ উদয়, ফাইন, হয়ে গেল। এবার এখানে অনেক সূত্র দেওয়া আছে, দেখো আমি যেটা বলছি কমন সেন্স কাজে লাগাও। যেমন দেখো উত্তরাধিকার, উত্তর যোগ অধিকার, শেষ। আশাতীত, আশা যোগ অতীত, শেষ, কমন সেন্স। অতীন্দ্রিয়, অতিযোগ ইন্দ্রিয়। এখন অতীন্দ্রিয় বানানে দীর্ঘিকার, কিন্তু আমরা যদি যখন অতি লিখি তখন কিন্তু রসিকার। পরীক্ষা, পরিযোগ, ইচ্ছা। এখানে ইচ্ছা বানানটা একটু মনে রাখবা, যে ইচ্ছা বানানে দীর্ঘই দিতে হয়। মরুদ্যান, মরুযোগ উত্থান। শুভেচ্ছা, শুভযোগ ইচ্ছা। সূর্যোদয়, সূর্যযোগ উদয়। মহর্ষি, মহাযোগ ঋষি। শীতার্থ, শীতযোগ ঘৃত। জৈনিক, জনযোগ এক। বনৌষধি, বনযোগ ঔষধি। প্রত্যেক, প্রতিযোগ এক। স্বল্প, সুযোগ অল্প। জাস্ট এগুলো একবার তুমি যখন পড়বা তখন এমনিতে এগুলো তোমার মস্তিষ্কের ভিতরে গেঁথে যাবে, বুঝছো? এত নিয়ম পড়া তোমার আর দরকার হবে না। এখানে অনেক, প্রায় 16টা নিয়ম দেওয়া আছে। 16টা নিয়ম লাগবে না, তুমি জাস্ট কমন সেন্স খাটাও। তাহলে নাবিক, নৌযোগী। গবাদি, গৌযোগ আদি। নায়ক, নৈযোগক। স্বয়ং, সে যোগন। পিত্রালয়, পিতৃযোগ আদয়, যেটা আমরা সলভ করেছি। তো এইভাবে মোটামুটি আমাদের এগুলো পড়লে আমার মনে হয় যে আমাদের মোটামুটি হয়ে যায়, ঠিক আছে? এখন এখানে খেয়াল করে দেখো, কিছু স্বরসন্ধি সূত্র অনুসরণ করে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কাকে বলে? যেই স্বরসন্ধিগুলো কোনো নিয়ম মানে না। যেই স্বরসন্ধিগুলো কি মানে না বলতো? কোনো নিয়ম মানে না। যেমন তুমি খেয়াল করো, কুলোটা, কুল যোগ অটা। এরপর দেখো সূত্র অনুসারে হওয়ার কথা ছিল কুলাটা, কিন্তু হয়েছে কি? কুলোটা। গোবাক্ষ, গোযোগ অক্ষ। এগুলো কোনো নিয়ম মানে না। কুলোটা, গবাক্ষ, এগুলো কি মানে না? কোনো নিয়ম মানে না, এই জন্য এগুলো নিপাতনে সিদ্ধ। ফাইন, এরপর আসে ব্যঞ্জন সন্ধি। এইবার তুমি খেয়াল করো, কথার ছলে এটাকে তুমি একটু বিশ্লেষণ করো তো।
তাহলে কি থাকে, কথা একদিকে মিনিংফুল আরেকদিকে ছলে, তার মানে কথা যোগ ছলে। পরিচ্ছেদ তার মানে পরিযোগ ছেদ, শেষ। আবার এদিকে তুমি খেয়াল করো, পরের উদাহরণগুলো খেয়াল করো। দিগন্ত তার মানে দিক যোগন্ত, সদুপায় তার মানে সৎযোগ উপায়, সদুপায় মানে কি, মানে সৎ উপায়, শেষ। তাহলে এইভাবে আমরা এগুলোর বিচ্ছেদটা কি করতে পারি, করে ফেলতে পারি। এইবার এখানে তুমি খেয়াল করো, এই বিচ্ছেদগুলো তুমি একটু খেয়াল করো। যেমন চলচ্চিত্র, তাহলে কি হয়, চলত যোগ চিত্র, বিপজ্জনক বিপদ যোগ জনক, উল্লাস উদ্যোগ লাস, বাগদান বাদ যোগ দান, তন্ময় তৎযোগ উন্ময়, সংখ্যা সমযোগ কা, সঞ্চয় সমযোগ চা, অর্থাৎ এগুলো থাকলে তুমি সেখানে ম নিয়ে আসতেছো, শেষ। আচ্ছা এইবার তোমরা তাহলে এইগুলো দেখো, যা সঞ্চয় সমযোগ চয়, সন্তাপ সমযোগ তাপ, সম্মান সমযোগ মান। এইবার বলো তো সংবাদ, এটার বিচ্ছেদ করো দেখি পারো কিনা। সংবাদ 1 নাম্বার, এটা বিচ্ছেদ করো। সংবাদ এটার বিচ্ছেদটা পারো কিনা দেখি তো, বলো সংবাদ এটার বিচ্ছেদ করো দেখি পারো কিনা। এরপর দেখো ষষ্ঠ, ষষ্ঠ যোগ ঠ। আচ্ছা ষষ্ঠ যদি ষষ্ঠ যোগ ঠ হয় তাহলে 2 নাম্বার তোমরা একটু সলভ করো তো, কষ্ট এইটা কি হবে। দেখো ষষ্ঠ ষষ্ঠ যোগ ঠ, তাহলে কষ্ট কি হবে বলো তো, দেখি পারো কিনা, কমন সেন্স। গুড, এটা কি হবে বলো তো, সমযোগ বাদ, সমযোগ বাদ, গুড। তার মানে দেখো ইয় উ, এরপর হচ্ছে কি অনুসার, এগুলো থাকলে এগুলোর জায়গায় কি বসে, ম বসে, কি বসে, ম বসে, ফাইন, কি বসে, ম বসে। আচ্ছা এইবার দেখো ষষ্ঠ, এটা যদি হয় ষষ যোগ থ, তাহলে দেখো কষ্ট এটা হবে কষ যোগ ট, কষ্ট, কষ যোগ ট, অর্থাৎ থয়ের জায়গায় বসে, থয়ের জায়গায় থ আর টয়ের জায়গায় ত, বুঝছো, কষ যোগ ত। অনেকে তোমরা ভুল করছো, ট দিছো, মনে রাখবা টয়ের জায়গায় বসে ত, এখানে কি ঠয়ের জায়গায় ঠ বসছে না থ বসছে, থ বসছে, ঠিক আছে। আর বিসর্গ সন্ধি যেটা, এটা তো আমরা পড়েছি, বিসর্গ সন্ধি তোমাদের কই যে 3 সরাও, এই সূত্র দিয়ে পড়াইছি। এইবার তাহলে আমরা একটু প্রশ্ন সলভে চলে যাই। প্রশ্ন নাম্বার 1 বলা হচ্ছে পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলে। প্রশ্ন নাম্বার 2 সরেয় সরেয়া, সরেয় সরেয়া আ সূত্র অনুসারে কোনটি। এখন আমি তোমাদেরকে এগুলো মনে রাখার একদম সহজ কৌশলটা আমি তোমাদেরকে বলে দিই। অর্থাৎ এই যে এখানে বলছে মাঝখানে আ কোনটা, এখন দেখো এগুলোর ভিতরে চারটা অপশনের ভিতরে কোনটার মাঝখানে, 2টা পদের মাঝখানে আ আছে, 2টা পদের মাঝখানে আকার আছে, কোনটা, এটা বের করো। 3 নম্বর প্রশ্ন, যে স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কোন সন্ধি বলে। স্বরের সঙ্গে স্বরের সন্ধি তার মানে কি, বিসর্গ হইতে পারে, ব্যঞ্জন হইতে পারে, স্বরের সাথে স্বর মিললে কি হয়। এবার সলভ করো, 3টা প্রশ্ন সলভ করো। বলো কি হবে। ওকে, তাহলে দেখো এটা কি হবে, এটা হবে সন্ধি, আমরা জানি এটার উত্তর সন্ধি। এখন এখানে এটার মাঝখানে আকার নাই, এটা বাদ, এখানে মাঝখানে আকার নাই, এটা বাদ। এখন নাবিক আছে, এখন নাবিককে তুমি যদি বিশ্লেষণ করো তাহলে একটা হচ্ছে নৌ, এখন এরপর ইক হয়। এখানে কিন্তু আসলে মাঝখানের পদে আকার নাই, এখানে মাঝখানের পদে আকার নাই, এইটাতে মাঝখানে উত্তর যোগ আধিকার বা অধিকার, এই যে মাঝখানে আকার আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। এখন স্বরের সঙ্গে যদি স্বর মিলে তাহলে সেটা অবশ্যই স্বরসন্ধি, স্বরের সাথে স্বর মিললে তো অন্য কোনো সন্ধি হওয়ার সুযোগই নাই। ওকে, তাহলে 3টা প্রশ্ন শেষ। এরপর আসে আমরা আরো 3টা প্রশ্ন সলভ করি। এখানে বলা হচ্ছে গোযোগ আদি গবাদি কোন সূত্রের নিয়মে এসেছে। তাহলে এইবার তুমি একটু কমন সেন্স খাটাও, দেখো কোন নিয়মে আসতে পারে। ও এরপর হচ্ছে অন্য স্বর, তারপর হচ্ছে অব, এরপর হচ্ছে স্বর। এখন তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে মিলাও, দেখো কমন সেন্স দিয়ে মিলাইতে হবে। এখানে প্রথম পদের সাথে কি আছে বলো তো, ওকার আছে। তাহলে দেখো তো এখানে প্রথম পদে কোনটার সাথে ওকার আছে, যেটার সাথে ওকার আছে সেটাই রাইট অ্যান্সার, শেষ, ক্লু দিয়ে দিছি। ব্যঞ্জন সন্ধি কতভাবে সাধন হতে পারে, এই প্রশ্নটা আমাদের 5 নাম্বার প্রশ্ন। ব্যঞ্জন সন্ধি কতভাবে সাধন হতে পারে, এইটা সলভ করো। এটা আমরা একটু আগে দেখেছি। পরিচ্ছদ কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি, স্বর প্লাস স্বর, স্বর প্লাস ব্যঞ্জন, অর্থাৎ পরিচ্ছেদকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পাই পরিযোগ ছেদ। এখন তুমি খেয়াল করে দেখো পরিযোগ ছেদ, এখানে যেই শব্দটা আমরা পাচ্ছি
এখানে তোমাকে দেখতে হবে প্রথম পদের শেষে কোনো স্বর আছে কিনা, যদি স্বর থাকে তাহলে স্বর, দ্বিতীয় পদের আছে কিনা, স্বর আছে কিনা, যদি স্বর থাকে তাহলে স্বর, না থাকলে ব্যঞ্জন। এবার তুমি দেখো, অর্থাৎ প্রথম পদের শেষে কি আছে, এরপর হচ্ছে দ্বিতীয় পদের শুরুতে কি আছে, তিনটা প্রশ্ন সলভ করো। বইটা দাও তো, বই, ওকে, হ্যাঁ, ওকে ফাইন। এইবার তাহলে আসো আমরা একটু সমাধানে যাই। এইটা দেখো ওকার আছে এইটাতে, তার মানে এটা রাইট অ্যান্সার। 5 নম্বরে দেখো ব্যঞ্জন সন্ধি 3 ভাবে সাধন হতে পারে। পরিচ্ছেদ, এখানে দেখো প্রথম পদের শেষে পরি ঈশ্বর আছে, তার মানে প্রথমটা স্বর। এখন এটা হইতে পারে কারণ এখানে প্রথমে স্বর আছে, এটা হইতে পারে, এটা হবে না, এটা হবে না। এখন দেখো পরের বর্ণটা কি, এখানে কিন্তু চ চ ছয়ের পরে কিন্তু একার, একারটা কিন্তু সবসময় আগে বসে কিন্তু থাকে পরে, কারণ ছেদ দেখো ছয়ের পরে একারটা উচ্চারিত হচ্ছে, তার মানে এটা ব্যঞ্জন। সো স্বর প্লাস ব্যঞ্জন আছে কোনটাতে বলো, খতে। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে খ। ফাইন। এইবার আসো আমরা একটু এর পরে 7 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত প্রশ্ন সলভ করি। নিচের কোনটি ঝয়ের প্রভাবে ত হয়েছে, ঝয়ের প্রভাবে কোনটা ত হয়েছে। এক, নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ, মনে আছে? এখন বিসর্গ সন্ধির টেকনিকটা মনে আছে? 3 সরাও, দেখো কোনটাতে স আছে, কোনটাতে র আছে, রকার আছে, কোনটাতে ওকার আছে, যেটা আছে ওইটাই রাইট অ্যান্সার। নিচের কোনটিতে বিসর্গ সন্ধি ও হয়েছে, মানে বিসর্গ সন্ধির নিয়মে ও হয়েছে, এটা সলভ করো। এরপর হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি, এটা সলভ করো। একদম কমন প্রশ্ন আমার মনে হয়। বলো দ্রুত, 10টা প্রশ্ন আমাদেরকে একটু সলভ করতে হবে। অ্যান্ড 10টা প্রশ্ন থেকে তোমরা দেখবে যে পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। ওকে, সো 7 নাম্বারটা একদম প্রশ্ন সহজ, যে ঝয়ের প্রভাবে। এখন একটাতেই আছে ঝ, আর সেটা কি বলো, সেটা হচ্ছে উজ্জ্বল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে উত যোগ ঝল, মানে বিচ্ছেদ করলে এটা হবে উত যোগ ঝল, তবে এটা রাইট অ্যান্সার। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ, ওকার আছে, র রেফ ওকার তাহলে বেশ, এগুলো কোথাও নাই, শুধু আছে এইটাতে, তার মানে এটা আমাদের রাইট অ্যান্সার। এখন এর পরের প্রশ্নটা একটু সলভ করো। পরের প্রশ্ন বলা হচ্ছে তিনটি কোনটাতে ওকার আছে, সো দেখো তিরোধান, এটা কিন্তু আমি কিন্তু ক্লাসে মনে হয় পড়াইছিও। এরপর সর্বশেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ, উত্তর হচ্ছে একাদশ। এটা মনে হয় আমি পড়াই না, এটা বাট গাইডে আছে। আমাকে এবার একটু বলো তো, সন্ধি টপিকটা তোমাদের কাছে কি পরিষ্কার কিনা আমাকে একটু বলো। সন্ধি টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু ঝটপট জানিয়ে দাও। অ্যান্ড এরপর আমরা পরের আলোচনাতে চলে যাব। সন্ধি তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো তো, বলো একদম 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 ক্লিয়ার কিনা বলো। ওকে ওকে, ক্লিয়ার। আচ্ছা, এইবার আসো ধ্বনি বা বর্ণের আলোচনায় চলে যায়। ধ্বনি বা বর্ণের আলোচনায় চলে যায়, ধ্বনি বা বর্ণের আলোচনায়। ওকে, আচ্ছা এইবার শুনো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত আমরা জানবো কার কি ফলা কি, কার কি ফলা কি। মনে রাখবা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি, কার। গুরুত্বপূর্ণ বিষয়। নিশান, আমার বাইকে একটা ব্যাগ আছে, শপিং ব্যাগ, ওটা একটু এনে দাও, বাইকের সাথে লাগানো। তাহলে দেখো কার কি ফলা কি। এখন কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। এখন বলো তো স্বরবর্ণ কয়টা, স্বরবর্ণ কয়টা বলো তো, স্বরবর্ণ 11টা, কয়টা বলো তো, 11টা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ আমাদের 39টা। ওকে, তাহলে স্বরবর্ণ 11, ব্যঞ্জন বর্ণ 39। ফাইন। এইবার খেয়াল করে দেখো, স্বরবর্ণ 11, ব্যঞ্জন বর্ণ 39। এখন
যেমন তুমি খেয়াল করে দেখো, সরেয়া এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার, রসই এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইকার, দীর্ঘই এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে দীর্ঘিকার। এইভাবে 11টার ভিতরে একটার কার চিহ্ন নাই, সেটা হচ্ছে সরেয়। তুমি দেখো সবগুলোর কার চিহ্ন আছে, কিন্তু সরেয় এটার কোনো কার চিহ্ন নাই। তাহলে স্বরবর্ণ 11, কিন্তু কার আছে কয়টার? 10টার। তাহলে কার চিহ্ন 10টা। কার চিহ্ন কয়টা? 10টা। তাহলে স্বরবর্ণ 11, কিন্তু কার চিহ্ন আছে কয়টা? 10টার। কোনটার নাই? সেটা হচ্ছে সরেয়র নাই। সরেয়র কোনো কার চিহ্ন নাই। এইবার আসো, ব্যঞ্জন বর্ণ 39, কিন্তু ফলা কয়টা? উত্তর হচ্ছে 6টা। ফলা কয়টা? উত্তর হচ্ছে 6টা। কি কি? এগুলোকে তোমরা এইভাবে মনে রাখতে পারো, যমুনার বল, যমুনার বল, এইটা দিয়ে তোমরা টেকনিকটা মনে রাখতে পারো। যেমন জফালা, এই যে দেখো জফালা, যেমন দেখো আমি যদি বলি আদ্য, তাহলে এই যে দেখো এখানে তুমি জফালা দিলে না। মফালা আছে, যেমন আমি যদি বলি আম্মা, এখানে দেখো তুমি মফালা দিলা। নফালা আছে, যেমন আমি যদি বলি অন্ন, এখানে নফালা আছে। রফালা আছে, যেমন আমি যদি বলি ব্রণ, এখানে দেখো নফালা আছে। বফালা আছে, যেমন আমি যদি বলি আব্বা, এটাতে কি আছে? বফালা। লফালা আছে, যেমন আমি যদি বলি উল্লাস, তাহলে দেখো এখানে লফালা। অর্থাৎ ফলা কয়টা? উত্তর হচ্ছে 6টা। তাহলে কার কয়টা? উত্তর হচ্ছে 10টা। কার 10টা? ফলা 6টা। কার 10টা? ফলা 6টা। ফাইন। আমাকে একটু বলো তো, কার ফলার কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা? হ্যাঁ, একজন বলেছে, সুন্দর কথা বলেছে, যে স্বরেও এটার কোনো কার চিহ্ন নাই, এই জন্য এটাকে বলা হয়, এটা হচ্ছে লীন বর্ণ। ঠিক আছে, নীলিন বর্ণ। কি বর্ণ? নীলিন বর্ণ। ওকে, আচ্ছা এইবার আমাকে একটু বলো, কার চিহ্নের কার ফলার কনসেপ্টটা ক্লিয়ার কিনা? কার ফলার কনসেপ্টটা ক্লিয়ার কিনা? কার ফলার কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে ওকে, একেবারে ক্লিয়ার। ফাইন। এইবার আসো, সংখ্যাবর্ণ নিয়ে আমরা একটু আলোচনা করি। সংখ্যাবর্ণ, সংখ্যাবর্ণ জিনিসটা কি? বাংলায় সংখ্যা কয়টা আছে বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10। না, 10 কিন্তু মৌলিক কোনো সংখ্যা না। আরো একটা সংখ্যা আছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে 0। এই যে বর্ণগুলোকে আছে, এগুলোকে বলা হয় সংখ্যাবর্ণ। এখন 10 যখন তুমি লিখবা, তখন দেখো তো এটা কিন্তু আর মৌলিকত্ব থাকতেছে না। তখন এখান থেকে তুমি 1 আনলা, এখান থেকে তুমি 0 আনলা, এই জন্য এগুলো হবে না। এখন তাহলে সংখ্যাবর্ণ কয়টা? এখানে হচ্ছে 9টা, 0 একটা সহ 10টা। তাহলে বাংলায় সংখ্যাবর্ণ কয়টা? উত্তর হচ্ছে 10টা। বাংলায় কার চিহ্ন কয়টা? উত্তর হচ্ছে 10টা। তাহলে আমাকে বলো তো, বাংলায় সংখ্যাবর্ণ কয়টা? উত্তর কি হবে? উত্তর হচ্ছে 10টা। বাংলায় সংখ্যাবর্ণ কয়টা? 10টা। বাংলায় সংখ্যাবর্ণ কয়টা? 10টা। ওকে, আমাকে একটু বলো তো, সংখ্যাবর্ণের কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা? একজন বলছে ক্লাস 9-এর এরা কিছুই বুঝবে না। ভাই তুমি বুঝো কিনা তুমি এটা দেখো। তুমি বুঝলে বুঝো, মানে বলো যে বুঝছি। কে বুঝছে না বুঝছে এটা নিয়ে তোমার তো ভাবার দরকার নাই। ওকে, ক্লিয়ার? ভাই হর্ষ চিহ্ন কখন ব্যবহৃত, এটা আমরা উচ্চারণে পড়বো। ওকে, আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি স্বরবর্ণ জিনিসটা কি, এটা একটু বুঝো। স্বরবর্ণ, এখন খুব সহজ করে যদি বলতে যাই, স্বরবর্ণ কি? স্বরবর্ণ হচ্ছে যে বর্ণগুলো উচ্চারণের সময় মুখ দিয়ে কোনো বাধা তৈরি হয় না। যেমন দেখো স্বরেয়, স্বরেয়া, রসই, দীর্ঘই, এগুলো উচ্চারণের সময় মুখ দিয়ে কোনো বাধা তৈরি হয় না, এই জন্য এগুলো স্বরবর্ণ। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া ব্যঞ্জন বর্ণ কি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে যে বর্ণগুলো উচ্চারণের সময় মুখে বাধাপ্রাপ্ত হয়, যেমন ক, খ, এগুলো উচ্চারণের সময় স্বরবর্ণের সাহায্য লাগে। যেমন ক যখন উচ্চারণ করো, তখন ক এর সাথে কিন্তু স্বরেয় উচ্চারিত হয়ে যায়। ক যোগ স্বরেয়, ক, খ, ঘ, ঘ। তার মানে কনসেপ্ট আমার মনে হয় ক্লিয়ার। এখন আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে যে মৌলিক স্বরবর্ণ কয়টা? মৌলিক স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ বললে উত্তর হচ্ছে 7টা। মৌলিক স্বরবর্ণ কয়টা? 7টা। এখন মৌলিক স্বরবর্ণ কি? যে বর্ণগুলোকে আর বিশ্লেষণ করা যায় না, যে বর্ণগুলোকে বিশ্লেষণ করা যায় না সেগুলো মৌলিক, মৌলিক স্বরবর্ণ না, স্বরধ্বনি হবে, স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা? উত্তর হচ্ছে 7টা। কি কি? যেমন দেখো স্বরেয়, স্বরেয়া, রসই, এ, ওই, এ, তারপর হচ্ছে ও, হ্যাঁ, তারপর হচ্ছে রসাউ, তারপর হচ্ছে এ। এই 7টাকে তুমি আর বিশ্লেষণ করতে পারবা না, এই জন্য মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা।
কিন্তু যদি বলা হয় যৌগিক স্বরধ্বনি কয়টা, যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি বললে সেক্ষেত্রে আবার উত্তর হচ্ছে 25টা, অর্থাৎ 2টা স্বর মিলে। যেমন তুমি খেয়াল করে দেখো, আমি লিখলাম লাউ, এখন লাউ এর ভিতরে এই যে দেখো এখানে একটা আছে, এরপর এখানে একটা রসাও আছে, আউ, তাহলে দেখো এই স্বরটা কি আউ। এখন এই আউ স্বরে কয়টা স্বরবর্ণ আছে, 2টা, এই 2টা মিলে স্বর তৈরি করছে একটা, এই জন্য এটার নাম যৌগিক। যৌগিক মানে কি, যেখানে একের অধিক, তো এখানে 2টা স্বর মিলে তৈরি করছে একটা স্বর, এই যে 2টা স্বর মিলে একটা স্বর তৈরি করছে এই জন্য যৌগিক। এরকম 25 ভাবে বাংলা ভাষায় 2টা স্বর একসাথে মিলিত হয়ে স্বর গঠন করে, এই জন্য যৌগিক স্বরধ্বনি বললে উত্তর হচ্ছে 25টা। কয়টা বলো তো, 25টা। ওকে, আমার মনে হয় যে আমি তোমাদেরকে বিষয়টা বুঝতে পেরেছি, মানে বিষয়টা তোমাদেরকে বুঝাতে পেরেছি, বিষয়টা তোমাদেরকে বুঝাতে পেরেছি। ওকে, আচ্ছা এইবার তাহলে আমরা একটু চলে যাই আবার আমাদের প্রশ্ন সলভে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করো, আমরা আবার চলে যাই আমাদের প্রশ্ন সলভে। এখানে তোমাদেরকে আমি একটু বলে রাখি, অর্ধস্বরের কনসেপ্টটা একটু বলে রাখি, যে স্বরগুলো পুরোপুরি উচ্চারিত হয় না, মানে অর্ধেক রূপে উচ্চারিত হয়। এরকম বাংলা ভাষায় অর্ধস্বর আছে 4টা, ই, উ, এ, ও। গাইডে বইটা একটু দাগ দিয়ে নাও, তাহলে আমার মনে হয় যে এগুলো তোমরা বুঝতে পারবা। আর যৌগিক স্বর যেটাকে আমি বললাম 25টা, এটাকে মূলত দ্বিস্বরধ্বনি বলা হয়। এখন আমরা একটু আসি প্রশ্ন সলভে, একটু চলে আসি। তো প্রশ্ন সলভে আমরা একটু চলে যাই, তোমরা একটু এই প্রশ্নগুলো একটু সলভ করো। সো এখানে আসো 3টা প্রশ্ন একসাথে সলভ করো। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি, একটু আগে পড়াইছি। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও বাধাপ্রাপ্ত হয় না? ধ্বনির প্রতীক কি? এই প্রশ্নটা আমি একটু সলভ করে দিই। ধ্বনি হচ্ছে আমরা মুখ দিয়ে যা কিছু উচ্চারণ করি, আর বর্ণ হচ্ছে ধ্বনির মানে ধ্বনির লিখিত রূপ। যেমন তুমি মুখ দিয়ে বললা ক, এই ক যখন তুমি খাতায় লিখো তখন সেটা হচ্ছে বর্ণ, অর্থাৎ ধ্বনির প্রতীক বর্ণ। তাহলে ধ্বনির প্রতীক কি, উত্তর হচ্ছে বর্ণ। এটা আমি তোমাদেরকে সলভ করে দিলাম। বাকি 2টা প্রশ্ন তোমরা নিজেরা সলভ করো। আচ্ছা, একজন বলছে ভাইয়া আসতে পড়ান। তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে আমি একটু ফাস্ট পড়াই, আজকে আমার সাথে প্রথম ক্লাস তো তাই একটু প্রবলেম হবে, বাট দেখবে যে নেক্সট ক্লাস থেকে আর এই প্রবলেমটা হবে না। তো আজকে একটু ম্যানেজ করে নিও। যদি কারো একান্ত যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, ক্লাসটা রেকর্ড থাকবে, আবার দেখে নিও। আমি এমনিতেই অন্যদের তুলনায় একটু মানে মানে পড়াইতে জিনিসগুলো হয়ে গেছে কি, একটা শব্দ মুখ থেকে বের করলে আরেকটা শব্দ অটোমেটিক চলে আসে, তো যেন মনে হয় তোমাদের কাছে একটু ফাস্ট। বাট প্রথম ক্লাস তো এই জন্য অনেকেরই একটু প্রবলেম হয়, দেখবা নেক্সট ক্লাস থেকে আর হবে না। তবুও সবাই আমি দেখতেছি যে প্রশ্নের উত্তর করতেছে, সবাই ক্লিয়ার। আমার মনে হয় যে খুব একটা সমস্যা হচ্ছে, তবুও আমি মোটামুটি স্লো পড়ানোর জন্য ট্রাই করতেছি। সো এটার উত্তর হচ্ছে কি 7, আর এটার উত্তর হচ্ছে কি স্বরধ্বনি। ওকে, আচ্ছা এইবার আসো আমরা একটু 4 নম্বর প্রশ্ন সলভ করি। ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হস বর্ণ না থাকলে কোন ধ্বনি উচ্চারিত হয়? স্ন। এটাকে মানে বিশ্লেষণ করলে তোমাদের বইতে অনেকগুলো যুক্ত ব্যঞ্জন আছে, ওগুলো একটু পড়ে নিও। এটাকে বিশ্লেষণ করলে কোন বর্ণ হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? এই 4টা প্রশ্ন একটা সলভ করো। আমার মনে হয় যে তোমরা পারবা, এবং ইজি প্রশ্ন, একদম ইজি প্রশ্ন। ওকে, সো আমি সলভ করে দিই। এটা আমরা সবাই জানি, এটা আমি ক্লাসে বলেছি, এটা হচ্ছে কি স্বরেয়। আর এটাকে বিশ্লেষণ করলে পাই মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। তো তার মানে এইটা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় ফলা। সবাই পারবা এগুলো, কারণ এগুলো আমি ক্লাসে পড়াইছি। 8, 9, 10 নম্বর প্রশ্ন সলভ করে। নিচের কোন জোড়াটি যুক্ত ব্যঞ্জন রূপ ভেদ প্রকাশ করে? বাংলায় কার বর্ণের সংখ্যা কত? বাংলায় সংখ্যা বর্ণ কয়টা? দ্রুত। আচ্ছা, কোন জোড়াটি যুক্ত ব্যঞ্জনের রূপভেদকে প্রকাশ করে? যুক্ত ব্যঞ্জনের রূপভেদকে হয় স্বচ্ছ হবে, না হলে অস্বচ্ছ হবে, দ্যাটস ইট। কার বর্ণের সংখ্যা কয়টা? 10টা। বাংলায় সংখ্যা বর্ণ কয়টা? 10টা, দ্যাটস ইট। সবই আমি পড়াইছি। বলো তো আজকের ক্লাস কি বুঝতে পেরেছো কিনা? আজকের ক্লাস কি? নেক্সট ক্লাসে আমরা মানে ধ্বনি বর্ণের আরো একটা অংশ বাকি আছে, ব্যঞ্জন ধ্বনি যেটা, ওটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আমাকে একটু বলো তো যে আজকের ক্লাসটা কেমন লেগেছে। দেখো ব্যাকরণটা কিন্তু অনেক সহজ, আমার মনে হয় যে তোমরা আজকের ক্লাসটা খুব ফিল করেছো, অ্যান্ড সহজে আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো। তো আমাকে একটু জানিয়ে দাও যে আসলেই তোমাদের কাছে সহজ মনে হয়েছে কিনা, আমাকে একটু জানিয়ে দাও। ওকে, তো আমাকে একটু জানিয়ে দিবা
যে আসলেই তোমাদের কাছে পড়াটা সহজ হয়েছে কিনা ঝটপট একটু জানিয়ে দাও। ওকে, ঠিক আছে, ওকে। তো সবাই ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা, আবার ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।